হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আর আমার আজ নিউ এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার এই ইউটিউব চ্যানেলে আমি ছোটোখাটো অনেক ভিডিও আপলোড করে থাকি আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য। তো আজকে আমি একটু লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কারণ আমি গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি বরিশালে। বেশ কিছুদিন সেখানে ছিলাম। আর আমি এবং আমার হাজব্যান্ডের একটা প্ল্যান ছিল যে আমরা আমাদের আমার শ্বশুর শাশুড়িকে একটু ভালো মন্দ একদিন একটু খাওয়াবো। প্রতিদিনই বেশ ভালো মন্দই খাই, কিন্তু আজকে একটু স্পেশাল কিছু রান্না করব এবং সেই রান্নাটা আমি আমার শ্বশুর এবং শাশুড়িকে খাওয়াতে চেয়েছিলাম। তো সেই কারণেই আজকে আমি বসে গিয়েছি কিছু ভালো মন্দ রান্না করার জন্য। আর আমি এখন গলদা চিংড়ি মাছ কাটছি, দেখতেই পাচ্ছেন। আমি ভেবেছিলাম যে আমি যখন এই রান্নাটা করব, তো এই রান্নাটার কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সেই ভাবনা থেকে আমি এই ভিডিওটি করেছি। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। বুঝতেই পাচ্ছেন যে আমার এই চ্যানেলটা নতুন। আমি চাই আপনাদের হাত ধরে গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো আর কথা না বাড়াই, এখন মূল ভিডিওতে আসি। আমার শ্বশুরবাড়ি হচ্ছে বরিশাল। আর বরিশালে বেশ কিছু মাস বা বছর পরে আমি এবং আমার 2 সন্তানকে নিয়ে গিয়েছিলাম। তো সেখানে বেশ শীত, আর শীতের মৌসুমে একটু পোলাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই জন্য হচ্ছে আমি আজকে পোলাও রান্না করব, সাথে গলদা চিংড়ি মাছ থাকবে, মুরগির মাংস আর ভাজি। আর আমার শ্বশুর মশাই বিশেষ করে মাংস হলে সে অনেক মজা করে ভাত খায়, আর পোলাও সে অনেক পছন্দ করে। তো সেই চিন্তা করেই আমি আজকে এই রান্নাটা করছি। আর আমার শাশুড়ি অনেক পছন্দ এই গলদা চিংড়ি, তো সেই কারণে আমার রান্নার আজকের এই মেনুটা। তো আমার হাজব্যান্ড বাজার করে এনেছিল 2-1 দিন আগেই। বাজার করে সে ফ্রিজে রেখে দিয়েছিল, কারণ আমার যে শ্বশুর বাড়িটা সেখানে থেকে বাজারটা বেশ দূরে। এই কারণে হচ্ছে সে সব বাজার আগে থেকে করে রেখেছিল। তো এই যে আমি মাছগুলা এইভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে স্পেশাল যে রান্নাটা, চিংড়ি মাছটা আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব। নারকেলের দুধ দিয়ে রান্না করলে চিংড়ি মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে। চিংড়ি মাছ কাটা শেষ। এখন এদিকে আমি বালতির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মুরগির মাংস। আমি আগেই বলে রেখেছি যে বাজারটা বেশ 2-1 দিন আগেই করে রাখা হয়েছিল। এই কারণে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এইভাবে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে। আর এই যে এখন মাংসগুলো একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, কারণ সময় খুব কম। এই জন্য আমি যতটুকু সম্ভব হাত দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি, বরফটা একটু ভেঙে নিচ্ছি, এতে করে তাড়াতাড়ি মাংসটা বরফ ছেড়ে দিবে। তো এই যে দেখেন, এইভাবে হচ্ছে আমি মাংসগুলো পুরোটাই পরিষ্কার করে নেব। আর আমার কাছে মনে হয় যে লাকড়ি চুলায় রান্না করলে রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর আমরা যারা শহরে থাকি, আমাদের কিন্তু এই লাকড়ি চুলায় রান্না করার সুযোগটা খুব কম থাকে। আমরা সাধারণত গ্যাসের চুলাতেই রান্না করে থাকি। কিন্তু একটু টেস্ট করে দেখবেন, যখন আপনি গ্রামে যাবেন তখন কিন্তু লাকড়ি চুলার রান্নার টেস্টটা আপনার কাছে বেশ ভালো লাগবে। আর আমিও কিন্তু সেই লাকড়ির চুলাতেই আজকে রান্না করব। কাঠের চুলা যেটা বলে, মাটির চুলাতে অনেকভাবেই কিন্তু বিশ্লেষণ আপনি করতে পারেন। গ্যাসের চুলাও ছিল, কিন্তু আমি গ্যাসের চুলাতে রান্না করতে চাচ্ছি না। তো এইভাবেই কয়েকবার আমি মাংসগুলো ধুয়ে নিব।
আর এখন যে কাজটি আমি করছি, এই মাংসটা ধোয়া হয়ে গেলে আমি এর মধ্যে লেবুর রসটা মিশিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। আপনারা যারা এই কাজটি করেন না তারা একবার করে দেখবেন। মাংস বা মাছ যদি লেবু দিয়ে এইভাবে একটু ম্যারিনেট করে রেখে দেন, তাহলে এর মধ্যে যে একটা গন্ধ থাকে মাছ বা মাংসের মধ্যে, সেই গন্ধটা কিন্তু চলে যাবে আর রান্নাটাও বেশ সুস্বাদু হবে। আর আমি এভাবে লেবুর রসটা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিব। আর একটু রেখে দেওয়ার পরে আমি মাংসগুলো ধুয়ে ফেলছি। আপনারা একটু বেশি সময় রেখে দিবেন। আমি বেশি সময় রাখতে পারছি না, কারণ তাড়াতাড়ি আমার রান্নাটা চাপাতে হবে। এই জন্যই আমি তাড়াতাড়ি করে ধুয়ে ফেলছি। যতটুকু সময় আমি রেখেছি এতটুকু সময়তে বেশ মাংসটা পরিষ্কার হয়ে যাবে খুব ভালোভাবে। তো আমি আবার এভাবে মাংস সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। আর এইভাবে মাংস ধুয়ে নিলে দেখবেন খেতে অনেক সুস্বাদু হবে, কোনো রকম গন্ধ আপনার লাগবে না। আমি বেশ কিছুবার এইভাবে মাংসটা ধুয়ে নিচ্ছি। ওকে, আমার মুরগির মাংস ধোয়াটা শেষ। খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ধুয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো। যে চিংড়ি মাছগুলো আমি বেছে রেখেছিলাম, সেই চিংড়ি মাছগুলোকে আমি এখন সুন্দরভাবে ধুয়ে নিব। আর সব উপকরণগুলো হাতের কাছে রেখেছি যেন কোনো রকমভাবে সময়টা আমার বেশি না লাগে। এই জন্য বালতিতে বেশি পরিমাণে পানি রেখে আমি এই রান্নাটা করছি। আর গ্রামের বাড়িতে, বিশেষ করে আমার শ্বশুর বাড়িতে, মাটির যে রান্নাঘরটা আছে সেটা আমাদের মেন ঘর থেকে একটু বাহির হয়ে রান্না করতে হয়। আর এই কারণেই আমি সমস্ত উপকরণগুলো আগে হাতের কাছে রেখে দিয়েছি। চিংড়ি মাছটা ধোয়া হয়ে গেল। আর পাশে যেটা দেখছেন এটা নারকেল আমি কুড়িয়ে রেখে দিয়েছি। আর এই নারকেল দিয়ে আজকে চিংড়ি মাছটা রান্না করব। অলরাইট, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আগে আমি এক পাতিল পানি বসিয়ে দিয়েছিলাম রান্নার জন্য, কারণ গরম পানি রান্নাতে ব্যবহার করলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং টেস্টটাও অনেক ভালো লাগে। তো এই যে মাটির চুলায় আমি এখন কড়াই দিয়ে দিয়েছি। আর কড়াই যখন গরম হয়ে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল, সাদা তেলও বলে অনেকে। আর এই যে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ এবং লবঙ্গ। এইগুলা দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিব, জাস্ট স্মেলটার জন্য বের হয় সেই পর্যন্ত আমি এই গরম মশলাটা একটু ভেজে নেব তেলের মধ্যে। দু একটা তেজপাতাও দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে মশলা, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটু খুন্তিটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর আমি রান্না করছি কাঠ দিয়ে। আর আমার শ্বশুরবাড়ি পর্যাপ্ত পরিমাণে লাকড়ি আছে, যেটা গ্রাম্য ভাষা বলে
প্রচুর পরিমাণে গাছগাছালি আমার শ্বশুর বাড়িতে ভরপুর। এই কারণে লাকড়ির কোনো সমস্যা বা অভাব কখনোই আমি দেখি নাই। ভিউয়ার্স, এখন আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা। জিরা আমি প্যাকেটের যে জিরাটা পাওয়া যায় সেই জিরাটা দেব। জিরা আমি এখানে বেটে নিই নাই। এখানে আমি আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো 3 থেকে 4 চামচ করে দিয়ে দিয়েছি। গ্রাম্য পরিবেশে এইভাবে মাটির চুলায় রান্না করে খেয়ে দেখবেন, আপনার কাছে অসম্ভব ভালো লাগবে। আর নতুন একটা অভিজ্ঞতা আপনার হবে। যখন আপনি মাটির চুলা ধরাতে যাবেন তখন আপনাকে একটু ঝামেলা পোহাতে হবে, কারণ লাকড়ির চুলা সাধারণত একটু সময় লাগে ধরাতে, কিন্তু একবার ধরে গেলে তখন আর সমস্যা হয় না রান্না করতে। তো এই যে এখন এক এক করে সব মশলা আমি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো সব উপকরণ দিয়ে মশলাটা কষিয়ে নিব। আপনারা সবাই কিন্তু একটু বলে যাবেন এইভাবে রান্না করে খেতে কার কার ভালো লাগে মাটির চুলায়। আমার শাশুড়ি মা বয়স বেশ হয়ে গিয়েছে, সে রান্না করতে বা কাজকর্ম করতে একটু কষ্ট হয়। এর জন্য গ্রামে গেলে আমরা যারা বিটার বউ আছি বা বউ আছি, আমরা সবাই রান্নাবান্না করে খেতে বা খাওয়াতে ভালোবাসি। আর আমি গ্রামে গিয়ে যে কদিন গ্রামে ছিলাম প্রত্যেক দিনই এইভাবে মাটির চুলাতে রান্না করে খেয়েছি এবং খাওয়িয়েছি। আমার কাছে খুব ভালোই লাগে, কারণ ঢাকা শহরে থাকলে সেই সুযোগটা হয়ে ওঠে না। তাই গ্রামে গিয়ে গ্রামের পরিবেশের সাথে মিশে যেতে বেশ ভালো লাগে। এক এক করে জিরার গুঁড়ি, হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আজকের রান্নার মেনুতে যা যা থাকবে: মুরগির মাংস, চিংড়ি মাছের ভুনা, যেটা আমরা চিংড়ি মাছের মালাইকারি বলতে পারি, কারণ এখানে আমি নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। সবজি থাকবে ফুলকপি, গাজর, আলু, এগুলো দিয়ে একটা ভাজি হচ্ছে, আর সাথে থাকবে পোলাও। যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস। যে মুরগির মাংসগুলো আমি সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই মাংসগুলো দিয়ে আমি মাংসগুলো সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম কষানোর জন্য। আর আমি এখানে স্টিলের বোলটা ব্যবহার করছি, একেবারে গ্রাম্য সাদামাটা পরিবেশ। মুরগির মাংস কষানো চলছে। আমার ছোট ছেলে এডিসন, সে দেখেন এইভাবে ময়ের মধ্যে ঢুকে খেলা করছে। আর আমার হাজবেন্ড এদিকে স্কুটি নিয়ে কাজ করছে। আমি একটু ভিডিও রেখেছি এখানে। আমার শ্বশুর মশাই সে কিছু একটা খাচ্ছিল, আর আমার শাশুড়িও এখানে বসে আছে পাশে। আমার যা কিছু প্রয়োজন সে একটু হাতে হাতে আগিয়ে পিছিয়ে দিচ্ছে।
মুরগির মাংসের মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি এবং ঝোল দিয়ে দিয়েছি কষানোর পরে। আর কিছুক্ষণের মধ্যেই আমার মুরগির মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। পুরো ভিডিও আমি এখানে করতে চাইনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই জন্য কিছুটা অংশ আমি এখানে কাটছাট করে এডিট করে নিয়েছি আপনাদের সুবিধার্থে। আর আমি আবার এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে আমি যে কাজটি করছি ওইদিকে মাংস হচ্ছে, আর আমি নারকেল থেকে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কিভাবে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। আমি নারকেল এইভাবে একটা ছাঁকনির মধ্যে দিয়ে প্রেস করাতে এর ভিতর থেকে এইভাবে দুধটা বের হয়ে যাচ্ছে। যতটুকু সম্ভব নারকেলের ভিতর থেকে দুধটা বের করে নিতে হবে, কারণ আপনি একটু কষ্ট করলেই এখান থেকে বেশ পরিমাণে নারকেল দুধ পাবেন। আর যদি একটু কষ্ট না করেন তাহলে কিন্তু নারকেলটা পুরোটাই কিছুটা বের করার পরে ফেলে দিতে হবে। তো আমি একটু কষ্ট করে হচ্ছে এইভাবে নারকেলের পুরো যে লিকুইডটা আছে আমি পুরোটাই বের করে নিয়েছি। এই যে আমার নারকেল থেকে লিকুইডটা বের করে নেওয়া হয়ে গিয়েছে। আর আমার এর ভিতরে মুরগির মাংসটা রান্নাও কিন্তু কমপ্লিট। আর এখন নামিয়ে নিব। আর এই যে মুরগির মাংসটা আমি নামিয়ে নিয়েছি, আর চুলাতে আমি কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা যখন একটু গরম হয়ে গিয়েছে আমি এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল, বেশ কিছু পরিমাণে। সয়াবিন তেলটা গরম হতে কিন্তু বেশ কিছু সময় এখানে লাগছে, অত বেশি সময় লাগছে না, কারণ আমার পর্যাপ্ত পরিমাণে চুলায় আগুন আছে। আর আমার কড়াইতে তেলটা বেশ গরম হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে চিংড়ি মাছ রান্না করার জন্য যে যে মশলা প্রয়োজন সব মশলা এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার পরে আমি এখানে দিব রসুন বাটা আর আদা বাটা। এক এক করে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিচ্ছি এর মধ্যে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে আমি মশলাটা বেশ কষিয়ে নিব। ওকে, আমার রান্না কিন্তু চলছে। আপনারা কমেন্টস করে বলবেন যে রান্না কেমন হচ্ছে। কাঠের চুলায় গ্রামে রান্না করছি। আর আজকে রান্নাটা পুরোটাই আমার শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে। এখন আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 2 চামচ মতন হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দেব, স্বাদ মতো, লাগলে পরে দেওয়া যাবে, কিন্তু আমি 1 চামচ দিলাম ফার্স্টে। আর এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিলাম, জিরার গুঁড়ি দিচ্ছি, সব মশলা একসাথে আমি সুন্দরভাবে একটু কষিয়ে নিব। ওকে, আমার মশলা কষানো চলছে। এইভাবে খুন্তিটা দিয়ে অনবরত নাড়তে হবে। আর এখন কিছু পরিমাণ আমি নারকেলের দুধ দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য। আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ রান্নাটা। আমি ঢাকায় বাসাতেও বেশ সময় হচ্ছে এইভাবে রান্না করি। মাঝে মধ্যে রান্না করার পরে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি এবং আমার ছেলেদেরও অনেক পছন্দ।
মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে মশলাটা উপরে তেল ভেসে উঠেছে, মানে হচ্ছে মশলাটা কষানো কমপ্লিট। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্না কিন্তু অনেকেই অনেকভাবে করে, আমি এইভাবেই রান্না করি। আপনারা কোন স্টাইলে রান্না করেন এই চিংড়ি মাছের মালাইকারিটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, কারণ এক একভাবে রান্নাটা কিন্তু এক এক রকম টেস্ট হয়। আমি যেভাবে রান্না করছি এইটা হয়তো বা একরকম টেস্ট হবে, কেউ এই চিংড়ি মাছটা হালকা একটু ভেজে তারপরে মশলার মধ্যে কষিয়ে রান্না করে, সেটা একরকম টেস্ট হবে। কিন্তু সচরাচর আমি এইভাবেই চিংড়ি মাছটা রান্না করে থাকি। আপনারা চাইলে এইভাবে রান্না করে দেখতে পারেন। আর মশলার কষানোর পরে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম। তারপরে যে অবশিষ্ট অংশটুকু নারকেলের দুধ ছিল, সেই দুধটা আমি এই মশলা এবং চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছুটা পরিমাণ গরম পানি অ্যাড করব। যে বোলটার মধ্যে আমি নারকেলের লিকুইডটা রেখেছিলাম, সেটা একটু জাস্ট ধুয়ে আমি সেই পানিটাই হচ্ছে এই যে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে আমি এটাকে রান্না করতে দিয়ে দিব ঢাকনা সহ। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। বোলটা দিয়েই ঢাকনার কাজটা কমপ্লিট করছি, কারণ গ্রামে তো শ্বশুর শাশুড়ি দুজন থাকে, সব কিছু হাতের কাছে পাওয়া যায় না। তো এই যে দেখেন রান্না কমপ্লিট, কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে? ওকে, আমার মুরগির মাংস চিংড়ি মাছ রান্না কমপ্লিট। পোলাও রান্না করার জন্য হাঁড়ি দিয়ে দিলাম। আর হাঁড়িতে জাস্ট একটু গ্রাম্যভাবে যেন হাঁড়িতে কোনো রকম কালি না জড়ায়, এর জন্য আগে মাটি দিয়ে একটু লেপে নেওয়া হয়েছে। তারপরে হাঁড়িটা আমি বসিয়ে দিয়েছি চুলাতে। আর পাতিলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আর তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আরও কিছু উপকরণ মিক্সড করব। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। আর এর মধ্যে কিছু উপকরণ আমি মিক্সড করেছি। এখানে তেজপাতা, গরম মশলা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, এগুলো দিয়ে আমি একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। এখন মশলা দেওয়ার পালা। এখানে আমি আদা এবং রসুন সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। সব উপকরণ একসাথে আমি মিক্সড করে নাড়াচাড়া করে ভেজে নিব। আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আমার এই ভিডিওটি দেখছেন আর এই পর্যন্ত আমার সাথে আছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে কিছুটা পরিমাণে আমি তেল দিয়ে দিলাম। সমস্ত উপকরণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে কাজটি করব, পরিমাণ মতন গরম পানি মশলাটার সাথে মিশিয়ে নেব। হাঁড়ির মধ্যে এক এক করে আমি গরম পানিগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন দিতে হবে। এই যে আমার হাঁড়ির ভিতরে পানি দেওয়া কমপ্লিট। আর এখানে গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম পোলাওয়ের স্বাদটা একটু বাড়ানোর জন্য। যখন এই পানিটা টকবক করে ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে দিয়ে দেব পোলাওয়ের চালটা।
আর যে কথাটা বলছিলাম, শ্বশুর বাড়িতে আমার শ্বশুর এবং শাশুড়ি দুইজন থাকে, সাথে আর কেউ থাকে না। এই জন্য সমস্ত উপকরণগুলো আমার বাসায় গিয়েই দেখে শুনে নিতে হয়েছে। আর এই যে দেখেন, এখন যে ডাব খাওয়ার পালা চলছে, এটা হচ্ছে গাছের ডাব। আমার হাজবেন্ড একটা লোকের মাধ্যমে সে ডাবগুলো পেরে নিয়েছিল, আর এখন ডাবের পানি সবাই মিলে খাবো। গ্রামে এসে ডাবের পানি খাবো না, সেটা কি কখনো হতে পারে? তাই হচ্ছে আমার হাজবেন্ড এইভাবে ডাব কেটে ডাবের পানি গ্লাসের মধ্যে করে দিয়ে সবাইকে খাওয়াচ্ছে। রান্নার পাশাপাশি এইভাবে ডাবের পানি খেতেও কিন্তু দুর্দান্ত মজা লাগে। ওকে, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর আমার ওদিকে কিন্তু পোলাও রান্না করা কমপ্লিট। পোলাওটা আমি এক পাশে রেখে দিয়েছি, আর তারপরে আমি এখানে সবজি বসিয়ে দিয়েছি। এখানে মিক্সড ভেজিটেবল হচ্ছে ফুলকপি, গাজর, আলু, এগুলো দিয়ে একটা আমি ভাজি করে নিচ্ছি। পুরোপুরি ভিডিওটি আমি করতে পারিনি, লং হয়ে যাবে, সে কারণে আমার ভাজিটাও কিন্তু কমপ্লিট। এই যে আমার ভাজি হয়ে গিয়েছে, ভাজিটা নামিয়ে ফেলেছি। পোলাও দিয়ে এইভাবে মিক্সড ভেজিটেবল খেতে কিন্তু বেশ ভালো লাগে, এই জন্য আমি ভাজিটা রেখেছি। তারপরে আমি যে পোলাওটা নামিয়ে রেখেছিলাম সেটা আবার একটু দমে দেওয়ার জন্য চুলার উপরে পোলাওয়ের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। আর বসিয়ে দেওয়ার পর খুন্তি দিয়ে বা চামচ দিয়ে, যেটাই বলেন না কেন, সেটা দিয়ে একটু সব পোলাও ভাতটা আমি এদিক করে নাড়িয়ে নিচ্ছি, যেন চুলার যে আঁচের আগুনটা সেটা সব জায়গায় সমানভাবে পড়ে। এই জন্য আমি ভাতগুলো একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিলাম। তারপর একটু চামচ উঠিয়ে দেখলাম যে ভাতটা হয়েছে কিনা, একটু শক্ত আছে, এই জন্য আমি এইভাবে দমে দিয়ে দিয়েছি। আর এই যে এইদিকে এখন খাবার খাওয়ার পরিবেশনা চলছে, সবাই কিন্তু মজা করে খেতে বসে গিয়েছে। আমার শ্বশুর, শাশুড়ি এবং আমরা চারজন। আমি সমস্ত কাজ কমপ্লিট করে আসছি খাওয়ার জন্য। তো আমার আগে তারা বসে গিয়েছে। আমার শ্বশুর মশাই, তিনি যথেষ্ট প্রাচীন, তো গ্রামে গেলে চেষ্টা করি যে তাদেরকে একটু ভালো মন্দ খাওয়াতে। যাই হোক, শ্বশুরমশাই পোলাও পেয়ে, মুরগির মাংস পেয়ে সে অসম্ভব খুশি। তার ক্ষুধা মনে আজকে একটু তাড়াতাড়ি লেগে গিয়েছে, এর জন্য তাকে খাবারটা দিয়ে দেওয়া হয়েছে। সে খাচ্ছে মন ভরে। আর তাদের এইভাবে একটু খাওয়াতে পারলে অনেক ভালো লাগে। বিশেষ করে নিজে হাতে রান্না করে তাদেরকে খাওয়াচ্ছি, এটাই আমার সব থেকে বড় শান্তি। তিনি খাচ্ছেন খুব মজা করে। তো যাই হোক, আমার এই ছোটোখাটো একটু ভিডিও আপনাদেরকে আমি দেখালাম বা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর বিশেষ করে আমাদের যাদের পরিবারে এমন মুরব্বী মানুষ আছে, প্রাচীন আছে, তাদেরকে একটু আমরা তাদের প্রতি সহানুভূতিশীল হলে দেখবেন যে আমাদের অনেক ভালো লাগবে এবং করাটা উচিত। কারণ আমাদের কিন্তু একসময় এই বয়সে যেতে হবে। আমরা যদি করি তাহলে আমাদের ছেলেপেলেরা যারা আছেন তারা কিন্তু দেখে তেমনটাই শিখবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন দোয়া করবেন, প্রার্থনা করবেন। আজ এইটুকুই, সবসময় সাথে থাকবেন আর বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য।